আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী, কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আজকের পর্যালোচনায় স্বাগতম। আজকে আমি মূলত নির্বাচন কেন্দ্রিক কিছু কথা বলবো। আরও স্পেসিফিকভাবে বললে, আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ ছিল সোহরাওয়ার্দী উদ্যানে, এবং সেখানে পজিটিভ দিক হচ্ছে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলের নেতাদেরকে সেখানে দেখা গিয়েছে। জামাত ইসলাম সহ, এনসিপি সহ অসংখ্য রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদ, মোটামুটি ম্যাক্সিমাম বলা যায় সেখানে উপস্থিত ছিল নেতারা, এবং প্রত্যেককেই তাদের বক্তব্য দেওয়ার জন্য সুযোগ দেওয়া হয়েছে। এটা একটা পজিটিভ সাইন যে একটা রাজনৈতিক দলের অনুষ্ঠানে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। এবং সর্বশেষ সেখান থেকে 3টি দাবি জানানো হয়েছে। তার ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য যেই দাবিটা নিয়ে মূলত আমি আজকে আলোচনাটা করতে যাচ্ছি, সেটা হচ্ছে তারা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করেছেন। এর আগেও ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা প্রধান উপদেষ্টার সাথে একদম শুরু থেকেই 5ই আগস্টের পরে 8ই আগস্টে যখন সরকার গঠন হয়, তারপরে যতবার তারা দেখা করেছেন, তারা মোটামুটি এই দাবিটি তারা করে আসছেন। এখন পিআর পদ্ধতিতে নির্বাচনটা কি? সেটা হচ্ছে সমগ্র বাংলাদেশকে একসাথে ভোট কাউন্ট করা, এবং কোনো ব্যক্তির জন্য ভোট না চেয়ে বরং ব্যালটের জন্য, অর্থাৎ একটা মার্কার জন্য ভোট চাওয়া। এখন এই মার্কার জন্য ভোট আসবে, এবং সারা বাংলাদেশ থেকে যেই দল যত পার্সেন্ট ভোট পাবে, সেই দল থেকে ঠিক তত পার্সেন্ট হিসেবে সংসদে তারা আসন পাবে। এর সুবিধা এবং অসুবিধা এই বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করব। সাথে যেহেতু নির্বাচন কেন্দ্রিক বিষয়, ইসলামিক দলের বর্তমান সম্ভাবনা, এই বিষয়টা নিয়ে যদি আমি একটু কথা বলি। অনেকেই বলছেন যে সকল ইসলামিক দল একসাথে থাকলে বর্তমান নির্বাচন পদ্ধতিতেও তারা ভালো করতে পারবেন, কিন্তু আমি সকলের সাথে এই জায়গায় দ্বিমত পোষণ করছি। আমি মনে করছি, আমার ব্যক্তিগত খেয়াল, যে সকল ইসলামিক দল একসাথে আসলেও নির্বাচনে যদি বর্তমান প্রেক্ষাপট বা বর্তমান সিস্টেম থাকে, 300 আসন ভিন্ন ভিন্নভাবে প্রত্যেকটা আসন থেকে নির্বাচিত হয়, এবং নির্বাচন যে পদ্ধতিটা রয়েছে, নির্বাচনকালীন যেই নীতিমালাগুলি রয়েছে, সেগুলি যদি বলবৎ থাকে, তাহলে ইসলামিক দল সব দল একসাথে আসলেও খুব বেশি সুবিধা তারা করতে পারবেন না। কেন পারবেন না? কারণ আমরা জানি ইসলামিক দলে যারা আছেন বা একটু ছোট ছোট দলগুলিতে যারা আছেন, তাদের কিছু ভোট আছে, এবং সব ভোটগুলি একসাথে এক পাল্লায় আসলে হয়তো বা একটা ফাইট তারা দিতে পারবেন। কিন্তু সর্বশেষ কিছু বিষয় থাকে, ভোট গণনার মতো একটি বিষয় থাকে, ইভেন কিছু কেন্দ্র দখলের বিষয় থাকে, যেই বিষয়গুলি কখনোই ইসলামিক দলগুলি কখনোই করতে পারবেন না। এগুলি মোটামুটি প্রভাবশালী যে রাজনৈতিক দল, সাধারণত আওয়ামী লীগ আর বিএনপি এতদিন পর্যন্ত এই কাজগুলি করে আসছেন। এখন যেহেতু আওয়ামী লীগ নাই, একসাথে এভাবে বিএনপির এই সুযোগটা তৈরি হয়েছে, হয়তোবা তারাই এটা করতে পারবেন, কারণ তাদের লোকবল এবং ক্যাডার বাহিনী বলতে আমরা যেটা বুঝি, অর্থাৎ সন্ত্রাসী বাহিনী বা উচ্ছৃঙ্খল বাহিনী বা এলাকা ভিত্তিক যেই লিডারশিপ, সেগুলি যাই বলি আমরা, যে নামে অভিহিত করি, মোটামুটি এটা বিএনপি এবং আওয়ামী লীগের ভিতরে এই কর্মীগুলি ছিল বা আছে, যে কারণে আপনি ইসলামিক দল থেকে এই জায়গায় এসে আপনারা হয়তোবা সেভাবে প্রভাব বিস্তার করতে পারবেন না, বা হলগুলি তদারকি করতে পারবেন না। যে কারণে বর্তমান নির্বাচন ব্যবস্থায় যদি আপনি মোটামুটি ভালো ভোটও টানেন, সর্বশেষ দেখা যাবে হয়তো জাল ভোটের মাধ্যমেই হোক বা ভোট কেন্দ্র দখলের মাধ্যমেই হোক বা যে কোনোভাবেই হোক, আপনার আসনটা যে কেউ ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা এখানে থাকছে। এজন্য আমি খুব বেশি পজিটিভ এখনো দেখি না, প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে ইসলামিক দলগুলি সারা বাংলাদেশে তাদের যতগুলি আছে, হিতাকাঙ্ক্ষী আছে, সেই তুলনায় ভোটারের সংখ্যা একেবারেই নগণ্য, একেবারেই কম। এটা আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি বলছি। আমি যেহেতু মাঠে ময়দানে থাকি, জনগণের সাথে আমার সম্পৃক্ততা আছে, চলাফেরা আছে, সেই সুবাদে আমি বলি যে একজন ব্যক্তি, একজন বড় একজন ইসলামিক স্কলার যদি আজকে কোনো একটা এলাকায় আসে, ওই এলাকায় 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, কোনো ইসলামিক স্কলার 20-25 লক্ষ লোক টানতে পারেন, কিন্তু সেই ইসলামিক স্কলারকেই কোনো একটা এলাকায় নির্বাচন দাঁড় করিয়ে দেন, দেখেন সে 1 লক্ষ কেন 50,000 ভোটও টানতে পারবেন না। কারণ ভোটের ময়দান আর তাদের
সমাবেশ বা সম্মেলনের ময়দান দুটোটা ভিন্ন। এই জায়গাটায় আমাদের ইসলামিক দলের অনেক ত্রুটি রয়েছে, দুর্বলতা রয়েছে। আমরা কর্মী বান্ধব যেই রাজনীতি, সেটার থেকে এখনো অনেক পিছিয়ে আছি। আমরা কর্মী বান্ধব রাজনীতি করতে এখনো সেভাবে পারঙ্গম বা সেভাবে পারদর্শিতার পরিচয় দিতে পারিনি। আমরা কর্মী টানতে পারিনি বা ভোটার টানতে পারিনি। এটা হচ্ছে আরেকটা বিষয়। তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে গ্রামগঞ্জের আপামর সাধারণ জনতা, তারা এখনো মার্কা হিসেবেই ধানের শীষ আর নৌকো, এই দুটাকেই তারা চিনে, হয় ধানের শীষ নয় নৌকা। এর বাহিরে গিয়ে ওই মিনার মার্কা বা অন্য কোনো মার্কা এগুলি দেখে তারা সিল দিবেন বা রিক্সা মার্কা, এগুলি আসলেই ভাবাটা একেবারেই মুশকিল। এগুলি একেবারেই ভাবনার থেকে ভিন্ন জগতে। অতএব আপনি যেটা মনে করতেছেন হয়তোবা নির্বাচনের ক্ষেত্রে গিয়ে সেটা পরিলক্ষিত নাও হতে পারে। এখন আমি পিআর পদ্ধতিটা নিয়ে যদি একটু আলোচনা করি, আজকে এই পিআর পদ্ধতি নিয়ে অলরেডি আমার ইসলাম একটি করেছে, প্রতিবেদন করেছে। আমি সেই প্রতিবেদনটা একটু আপনাদেরকে শোনাই যে পিআর পদ্ধতি কি, বাংলাদেশের সম্ভাবনা ও চ্যালেঞ্জ। বর্তমান নির্বাচন ব্যবস্থার বিকল্প হিসেবে অনেকেই পিআর বা পদ্ধতির কথা বলছেন। এ পদ্ধতিতে প্রত্যেক দল তাদের প্রাপ্ত মোট ভোটের অনুপাতে সংসদ আসন পায়, একক প্রার্থী নয়। এখানে মূলত দলভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত হয়, ফলে কোনো দলের ভোট হারিয়ে যায় না, বরং তার প্রতিফলন সরাসরি সংসদে দেখা যায়। পিআর পদ্ধতি কি? পিআর পদ্ধতি হচ্ছে ভোট গ্রহণ হয় দল ভিত্তিক। যে দল মোট ভোটের যত শতাংশ পাবে সে দল তত শতাংশ আসন পাবে। এতে একটি এলাকার পরিবর্তে পুরো দেশকেই একটি একক ভোট এলাকা হিসেবে ধরা হয়। এর ফলে ছোট দল, সংখ্যালঘু ও প্রান্তিক গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। এটা খুব ভালো পয়েন্ট, ভালো দিক যে সকলের অংশগ্রহণ থাকে সংসদে। পিআর পদ্ধতির সুবিধাসমূহ: নাম্বার 1, সকল দলের অংশগ্রহণ নিশ্চিত হয়। ছোট দলগুলো পার্লামেন্টে জায়গা পেতে পারে, যার ফলে গণতান্ত্রিক অংশগ্রহণ বাড়ে। 2 নম্বরে, ভোটের সঠিক প্রতিফলন ঘটে, কোনো ভোট অপ্রয়োজনীয় হয় না, যার ফলে ভোটারদের মতামত সংসদে প্রতিফলিত হয়। 3 নম্বর, সংখ্যালঘু ও ভিন্ন মতের প্রতিনিধিত্ব বাড়ে, এতে প্রান্তিক জনগোষ্ঠী ও সংখ্যালঘুরা তাদের কণ্ঠস্বর সংসদে তুলে ধরতে পারেন। 4, রাজনৈতিক আপোষ ও সংলাপ উৎসাহিত হয়। যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা কঠিন, তাই দলগুলোর মধ্যে জোট গঠন ও সমঝোতার প্রবণতা বাড়ে, রাজনৈতিক মেরুকরণ কমে আসে। পিআর পদ্ধতির চ্যালেঞ্জ ও ঝুঁকি: সরকার গঠনে জটিলতা, অনেক সময় কোনো দল এককভাবে সরকার গঠন করতে পারে না, জোট গঠন কঠিন হয়ে পড়ে। 2 নম্বর, নীতি নির্ধারণে ধীরগতি, একাধিক দল মিলে সরকার চালালে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়। 3 নম্বর, রাজনৈতিক অস্থিরতা, জোট ভেঙে গেলে বারবার নির্বাচন নিতে হয়, এতে স্থিতিশীলতা ক্ষুণ্ণ হয়। 4, স্থানীয় প্রতিনিধিত্ব দুর্বল হয়, নির্দিষ্ট এলাকায় জনগণের সমস্যা জরুরি সংসদে না পৌঁছাতে পারে। বিশ্বের কোথায় কোথায় পিআর পদ্ধতি চালু আছে? ইউরোপ মহাদেশ, নেদারল্যান্ডস, সুইডেন, ফিনল্যান্ড, বেলজিয়াম, জার্মানির আংশিকভাবে, এশিয়া মহাদেশ, ইসরায়েল, ইন্দোনেশিয়া, নেপাল। অর্থাৎ এশিয়ার ভিতরে এই ইসরায়েল, ইন্দোনেশিয়া, নেপাল এগুলিতে আছে। আফ্রিকা মহাদেশে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, লাতিন আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনা, উত্তর আমেরিকা, আংশিকভাবে কানাডায়ও আছে। পিআর পদ্ধতিতে ইসরায়েল একটি ক্লাসিক উদাহরণ, যেখানে পুরো দেশই একক ভোট এলাকা। যে দল মাত্র 3.25 ভোট পায় তারাও আসন পায়। এতে ছোট দলগুলো সবসময় সংসদে প্রবেশ করে, কিন্তু এ পদ্ধতির ফলে দেখা দেয় কিছু সমস্যাও। নাম্বার 1, সমস্যাগুলি কি পিআর পদ্ধতির? দুর্বল জোট সরকার, একক দল কখনোই সরকার গঠন করতে পারে না, প্রায়ই জোট ভেঙে যায়, ফলে ঘন ঘন নির্বাচন হয়। 2019 থেকে 2022 সালে 5 বার নির্বাচন। ছোট দলের অস্বাভাবিক প্রভাব, ছোট দলগুলো কিংমেকার হয়ে ওঠে, বড় দলগুলোকে জিম্মি করে তাদের দাবি আদায় করে নেয়। নীতিগত স্থবিরতা, নানা দৃষ্টিভঙ্গির কারণে বড় সংস্কার নিতে দেরি হয় বা সম্ভব হয় না। ধর্মীয় চাপ, ধর্মীয় ছোট দলগুলো আধুনিকতা ও নারী অধিকারের বিরোধিতা করে সরকারের চাপ তৈরি করে। 5, জনগণের আস্থা হ্রাস পায়, ঘন ঘন জোট পরিবর্তন ও রাজনৈতিক অস্থিরতায় জনগণের মধ্যে আস্থা কমে। বাংলাদেশের জন্য কতটা উপযোগী? বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক ও আস্থার সংকটে রয়েছে। অনেক দল ভোটে অংশ নেয় না,
কেউ কেউ অংশ নিলেও ফলাফল নিয়ে প্রশ্ন তোলে। এমত অবস্থায় পিআর পদ্ধতি কিছু সমাধান দিতে পারে, যেমন অংশগ্রহণমূলক ও অন্তর্বর্তীমূলক নির্বাচন নিশ্চিত করা, সংখ্যালঘু ছোট দলের কণ্ঠস্বর শোনা, রাজনৈতিক মেরুকরণ কিছুটা কমানো। তবে বাস্তবতা হলো বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এখনো একক আধিপত্য ব্যক্তি নির্ভরতায় গড়ে উঠেছে। পিআর পদ্ধতি চালুর আগে প্রয়োজন রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা, জোট গঠনের বাস্তব প্রস্তুতি, স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা। পিআর পদ্ধতি নিঃসন্দেহে একটি অংশগ্রহণমূলক ও ন্যায্য নির্বাচন পদ্ধতি, তবে এটি কোনো জাদুর কাঠি নয়। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, সংবিধান সংস্কার ও সচেতনতা। বাংলাদেশের রাজনৈতিক পরিপক্কতা বিবেচনায় ধাপে ধাপে আংশিকভাবে পিআর পদ্ধতি পরীক্ষামূলক প্রয়োগ হতে পারে, যাতে করে ভবিষ্যতের জন্য একটি টেকসই ও ন্যায্য নির্বাহী কাঠামো গড়ে তোলা যায়। তবে পিআর পদ্ধতির যে সমস্যাগুলি আমরা দেখলাম, এই সমস্যা স্থায়ী অবশ্যই নয়। এই সমস্যার থেকে উত্তরণের কিছু পথ বের করা সম্ভব যদি রাজনীতিবিদরা সদিচ্ছা পোষণ করেন এবং বাংলাদেশের যারা বিজ্ঞজন রয়েছেন তারা যদি একসাথে বসে বিভিন্ন বিষয় দিক নিয়ে চিন্তা করেন, তাহলে এই বিষয়গুলি নিয়েও একটি সুন্দর একটি পরিকল্পনা নিয়ে আসা সম্ভব। যেমন মনে করেন যে এখন আছে 151 সিট পাইলে তারা সরকার গঠন করতে পারবে, তখন এই বিষয়টা একটু করা যেতে পারে যে এককভাবে একটি দল এতগুলি ভোট পাইলে বা এতগুলি আসন পাইলে তারা সরকার গঠন করতে পারবে, সেটা একটু ন্যূনতম কমাই আনা যায় বা ভিন্নভাবে করা যায়। সবচেয়ে বেশি আসন যারা পাবে তারা সরকার গঠন করবে, আর বাকি সবাই বিরোধী দল থাকবে। এই ক্ষেত্রে আপনার ওই আগের যে সমস্যাগুলি আমরা দেখে আসছিলাম সেটা থাকে না, এবং এই ক্ষেত্রে ঘন ঘন নির্বাচন দেওয়ারও প্রয়োজন পড়ে না, সংসদ ভাঙ্গারও প্রয়োজন পড়ে না। অর্থাৎ আপনার যদি থাকে যে 40% ভোট নিয়ে কেউ সংসদে যায় তাহলে 120টি আসন পাবে, আর বাকি 60% ভোট যদি ভিন্ন 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 ভাবে 8টা 10টা 12টা 15টা দল মিলে পায়, তাহলে তারা বিরোধী দল থাকবে। 60 আসন 60% ভোট নিয়েও যেহেতু তারা এককভাবে আসতে পারেনি, যেহেতু এককভাবে আসার ক্ষমতাটা ভিন্ন এবং এটা লজিক্যাল। যেমন আমরা দেখি বড় বড় স্টিমারগুলি যে নদীতে বাঁধে, নোঙর ফেলে, আমরা জানি এই নোঙরে কিন্তু বড় মোটা রশি বাঁধা থাকে। এই রশি আপনি চিন্তা করেন যে ছোট ছোট চিকন চিকন কিন্তু সুতলি থাকে, এই সুতলিগুলি পাকিয়ে পাকিয়ে একসাথে যখন মোটা করে, তখন সেই ওই একসাথে হওয়ার কারণে মনে করেন যে এতটুকু মোটা একটা রশি, এই রশিটা যতটুকু লোড নিতে পারবে সেম পরিমাণ সুতা কিন্তু ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন, একটার সাথে আর একটা কোনো পাকও দেন নেই, একসাথে মিলানো নেই, ভিন্নভাবে প্রত্যেকটা দিয়ে আলাদা আলাদাভাবে ওই নোঙর করেন, দেখবেন যে আপনার পটাপট করে ছিঁড়ে যাবে, কারণ সে দুর্বলতা প্রকাশ পাবে। এ কারণেই আপনি এই সিস্টেমটা আনতে পারবেন। বা বিজ্ঞজন যদি বসেন, অনেক ধরনের পন্থা এখান থেকে বের করে সম্ভব যে এই পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়ার পরেও সরকার কিভাবে শক্তিশালী করা যায়, বা ঘন ঘন যেন সরকার ভেঙে না যায় বা সংসদ ভেঙে না যায়, এই বিষয়টা কিভাবে করা যায়, বা আইন প্রণয়নের ক্ষেত্রে কিভাবে কি করা যায়, এই একটা বিষয় হতে পারে। তাহলে এই বিষয়টা যদি হয় সেই ক্ষেত্রে আরো কিছু সুবিধা আছে। যেমন আমি আমার পক্ষ থেকে এর আগেও আমি এই পিআর পদ্ধতি নিয়ে অনেক আগে কথা বলেছিলাম, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই পদ্ধতি নিয়ে কথাও বলেনি। আমি কয়েক বছর আগে এই বিষয়টা নিয়ে কথা বলেছি, ইভেন এই 5ই আগস্টের পরেও একটা আমি আলোচনায় এই বিষয়টা এনেছিলাম। আরো কিছু সুবিধা আছে, যেমন আমরা বর্তমান প্রার্থী হিসেবে আমরা নির্বাচন করে থাকি, প্রত্যেকটা সংসদীয় আসনে এক একটা দল থেকে এক একজন প্রার্থী থাকেন, স্বতন্ত্র প্রার্থী থাকেন, প্রত্যেকটা প্রার্থী সেই এলাকায় নির্বাচন করেন। ফলে কি হয়, মারামারি অনেক হয় এবং অবৈধ টাকা, কালো টাকা, টাকা লেনদেন, টাকায় ভোট কেনা, এই বিষয়গুলি প্রচুর আকারে আমরা দেখতে পাই। আর এটার কারণে কি হয়, এসরাফ হয়, অপচয় হয় এবং বিশাল একটা কালো টাকার বাণিজ্য হয়। এবং ভোট যদি বিক্রি করার মাধ্যমে কেউ ভোট দেয়, তাহলে সেই ভোটটা অবভিয়াসলি তার মন মতো প্রার্থী পায়নি, অর্থাৎ সঠিক জনগণের যেই ম্যান্ডেট, সেই ম্যান্ডেট নিয়ে সে সরকার গঠন করতে পারে না। পক্ষান্তর আপনি যদি পিআর পদ্ধতি করেন, তাহলে কিন্তু যেহেতু এলাকা ভিত্তিক আলাদা কোনো পার্টিসিপেন্ট থাকতেছে না,
প্রত্যেক এলাকার জন্যই শুধুমাত্র এক একটা থাকতেছে, ব্যালট মার্কা থাকতেছে, যে ধানের শীষ বা হাত পাখা বা অন্য যেই মার্কা আছে, রিক্সা অথবা মিনার অথবা বটগাছ এই ধরনের বা কাস্তে, এই যে প্রত্যেকটা মার্কা ভিত্তিক থাকার কারণে ওই এলাকায় এককভাবে নেতারা সেইভাবে ওই মারামারির ভিতরে যাবে না, সেইভাবে টাকা পয়সাও নষ্ট করবে না, এবং অনেকটাই অপচয় কমে আসবে এবং সহিংসতা কমে আসবে। নির্বাচনকালীন যে সহিংসতা, ভোট দখলে যে সহিংসতা, সেগুলিও মোটামুটি অনেকটাই কমে আসবে। অতএব এই বিষয়টা সামনে রাখলে আমার মনে হয় পিয়ার পদ্ধতি নিয়ে অন্তত ভাবার সময় এসেছে। অন্তত 1/3 একসাথে একটা আলাদা পিয়ার পদ্ধতি চালু করা যেতে পারে, বা যে কোনো একটা সিস্টেম করা যেতে পারে, পরীক্ষামূলক একটা ব্যবস্থাপনা করা যেতে পারে। এটা যদি করা হয় তাহলে আমার মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী একটা ভালো একটি নির্বাচন আমরা দেখতে পাবো। এবং সংসদে সবচেয়ে বড় বিষয়টা, সংসদে সকল ভোটারের উপস্থিতি সেখানে থাকবে, অর্থাৎ সকল ভোটারের যে থাকবে, মার্কা থাকবে, প্রত্যেকটা মার্কা সেখানে উপস্থিত থাকবে। যেমন ন্যূনতম সারা বাংলাদেশে যদি কেউ 1% ভোটও পায়, তাহলে তারা অন্তত একজন সংসদ সদস্য সংসদে দিতে পারবেন। 1%-এর কম যদি হয় তাহলে তাদের সেটা বাজেয়াপ্ত হয়ে যাবে। 1% হলে সে সংসদে একটি আসন পাবে। এই ক্ষেত্রে একেবারে ন্যূনতম ছোট যে রাজনৈতিক দল, তাদেরও অংশগ্রহণ থাকবে সংসদে। এতে করে সংসদ এবং সংসদের কার্যকারিতা অনেক প্রাণবন্ত হবে এবং অর্থবহ হবে। বাংলাদেশের প্রত্যেক শ্রেণীর মানুষ, প্রত্যেকটা রাজনৈতিক দল এবং প্রত্যেকটা নৃগোষ্ঠী বলেন, সবারই এখানে অংশগ্রহণ থাকা এবং সকলেরই প্রতিনিধি সংসদে যাওয়া তখন সম্ভব হবে। আশা করি বিজ্ঞজন ভেবে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।